আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আচ্ছা, বাংলাদেশ টিম রাতারাতি চেঞ্জ হয়ে গেল না? বাংলাদেশ ক্রিকেট টিম এবং বাংলাদেশ ক্রিকেট টিমের যে ব্যাটসম্যান যারা আছে, আপনি টেস্টের থেকে যদি আপনি টি-20 সিরিজ পর্যন্ত চিন্তা করে দেখেন, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে যখন সাদত হোসেন দীপু যখন এগ্রেসিভ ক্রিকেট খেলা শুরু করে দিলেন, মানে 4 নম্বরে ব্যাট করতে নেমে এসে তিনি যেভাবে খেলা শুরু করলেন, এরপরে আপনার কখনো চিন্তা হয়নি যে হঠাৎ করে দীপু যে ছেলেটা তিনি খুব একটা এগ্রেসিভ খেলতো না, তিনি টেস্টের যে একটা বেসিক আছে সেই বেসিক মেনটেন করে তিনি ক্রিকেট খেলতেন, সেই ছেলেটা পুরোধারা খেলা শুরু করে দিয়েছেন। সেই সাথে প্রত্যেকটা ব্যাটারের মধ্যে যে একটা এক্সট্রা কনফিডেন্স বা বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে যে ভালো একটা জোয়ার, বাংলাদেশ ওডিআই সিরিজ হেরেছে, বাট এরপরও কিন্তু ওই সিরিজের ব্যাটসম্যানদেরকে নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো প্রশ্ন ওঠার কোনো চান্স নাই। শুধুমাত্র ফিল্ডিং মিস না করলে হয়তো বাংলাদেশ সিরিজটাও জিততে পারতো, বা বলাররা যদি আরেকটু ভালো করতে পারতো তাহলে কিন্তু সিরিজটাও জিততে পারতো, এমনটা কিন্তু আমরা আশা করতেই পারি। এবং ব্যাটাররাও সেখানে খুব একটা ভালো করতে পারেনি। বাট একটা পজিটিভ নিউজ বা একটা পজিটিভ দিক কিন্তু দেখতে পেরেছি আমরা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা কনফিডেন্স লেভেল যেটা ছিল বা কনফিডেন্সের যে একটা স্তর ছিল বা একটা লেয়ার ছিল, সেটা কিন্তু এখন সবাই কিন্তু পেয়েছে। বা মাটির নিচে যে একটা বেসমেন্ট বা সেই বেসমেন্টটা পাওয়া, সেটা কিন্তু প্রত্যেকটা প্লেয়ার পেয়েছে। আপনি যদি সেটা তানজিদ হাসান তামিমের কথা বলেন, সৌম্য সরকারের কথা বলেন বা লিটন কুমার দাসের কথা বলেন, যদিও তিনি এখন অফ ফর্মে আছে, যদিও ফর্মে তিনি এখনো ব্যাক করতে পারেনি, বাট লিটনকে নিয়ে অনেক বেশি টেনশন করা বা তাকে নিয়ে যে এত বেশি সাফার করা, সেটা আই থিঙ্ক করতে হবে না, কারণ লিটন কিন্তু যে কোনো মুহূর্তে ফর্মে ফিরতে পারে। এরপরে আমি যদি আফিফের কথা বলি বা শেখ মেহেদির কথা বলি, জাকির আলী অনেকের কথা বলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, এই যে পুরো স্কোয়াডের নামটা বললাম, এই স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স লেভেলটা আপনি দেখতে পেরেছেন। বা পারভেজ হোসেন ইমনের কথা বা শামীম হোসেন পাটোয়ারির কথা, যারা ন্যাশনাল টিমে ওয়েস্ট ইন্ডিজের সিরিজে অ্যাটলিস্ট একটা করে ম্যাচ খেলেছে, প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স লেভেল যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে একদম অস্থির লেভেলের। এবং বাংলাদেশ ক্রিকেট কিন্তু রাতারাতি এই চেঞ্জটা করতে পেরেছে, শুধুমাত্র একটা কারণেই চেঞ্জটা করতে পেরেছে, সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে এই মুহূর্তে আছে সবার প্রিয় এবং সবার খুবই রেসপেক্টের একজন মানুষ, সেটা হচ্ছে সালাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন। এবং মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ ক্রিকেটের কোন ক্রিকেটার রেসপেক্ট করে না? সেটা যদি আপনি বলেন হালের বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে সফল অধিনায়ক, সর্বকালের সেরা একজন ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার কথা বলেন, বা আপনি যদি সর্বকালের সেরা ওপেনারের কথা বলেন তামিম ইকবাল খানের কথা চিন্তা করেন, বা বাংলাদেশ ক্রিকেট বা যত স্পোর্টস আছে সব স্পোর্টসের মধ্যে সবচাইতে সেরা ক্রিকেটার বা একজন প্লেয়ারের কথা যদি চিন্তা করেন সাকিব আল হাসান, তারও কিন্তু পার্সোনাল কোচ কিন্তু সালাউদ্দিন। সো মাশরাফি থেকে শুরু করে আজকে রিপন মন্ডল পর্যন্ত সবার কাছে কিন্তু প্রিয় হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। সো সালাউদ্দিন যখন বাংলাদেশ টিমের সাথে যোগ দিলেন বা তাকে যুক্ত করা হলো, ঠিক তখন তিনি এই টিমের মধ্যে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেন এবং এমন একটা বার্তা দিলেন যে ভাই তোমরা আসো স্কোয়াডে, তোমরা নেক্সট 5 ম্যাচের ভিতরে যাই করো না কেন তোমরা স্কোয়াডে থাকবে এবং তোমরা একাদশে খেলার সুযোগ পাবা। এই যে একটা লাইসেন্স পাওয়া বা ফ্রি ক্রিকেট খেলার যে একটা লাইসেন্স, আপনি যদি তানজিদ তামিমের কথা চিন্তা করে দেখেন, তিনি ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু থেকে অ্যাটাকিং ক্রিকেট খেলে গেছে। আফিফ হোসেনের যে অ্যাপ্রোচগুলো ছিল সেগুলো দুর্দান্ত ছিল, এবং সেই সাথে সৌম্য সরকারের অ্যাপ্রোচের কথা বলেন বা জাকির আলী অনেকের কথা বলেন, ওভারঅল বাংলাদেশ টিমটা এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে এবং সেই সাথে কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক বেশি হাই আছে। এবং আমি শুধুমাত্র ক্রেডিটটা আমি মোহাম্মদ সালাউদ্দিনকে দিচ্ছি না, সেই ক্রেডিটটা আমি সিমন্সকেও দিচ্ছি, কারণ সিমন্স তিনি সবসময় ফ্রি ক্রিকেটটা খেলতে বেশি ভালোবাসেন এবং সিমন্সের একটা স্ট্র্যাটেজি হচ্ছে তিনি প্লেয়ারদের কোনো প্রেশার করবেন না, তিনি প্লেয়ারদের থেকে যেভাবে 100% পারফরমেন্স বের করার জন্য যা করা দরকার তিনি সেই কাজটা কিন্তু সবসময় করে যান। এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট যে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, বা আমরা হয়তো অনেকেই ভাবতে পারি যে বাংলাদেশ টেস্টে খুব একটা ভালো ক্রিকেট খেলেনি, ওডিআইতে ভালো ক্রিকেট খেলেনি, ওডিআইতে বাংলাদেশ হোয়াইট আউট হয়েছে, বা টি-20 সিরিজে ভালো খেলার কারণে বাংলাদেশ টিমকে নিয়ে এত বেশি কথা বলছি। এই বিষয়টা হচ্ছে দেখেন, যারা বাংলাদেশ ক্রিকেটটা ফলো করেন বা বাংলাদেশ ক্রিকেটটা দেখতেছেন, এই যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটা ছিল, এই ট্যুরটা যদি আপনি টেস্টের প্রথম ইনিংস থেকে শুরু করে একদম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে থার্ড টি-20 ব্যাটিং পর্যন্ত আপনি যদি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা ইনিংসে বাংলাদেশ ভালো ব্যাট করেছে। হয়তো তাদের ভুল বা ভালো ডেলিভারির কারণে তারা খুব একটা ভালো খেলতে পারেনি বা নিজেদের ভুলে কখনো আউট হয়েছে, বাট ওভারঅল প্লেয়ারদের মধ্যে যে একটা অ্যাপ্রোচ ছিল বা প্লেয়ারদের মধ্যে যে একটা কনফিডেন্স লেভেল ছিল, সেটা কিন্তু আসলে দুর্দান্ত ছিল। এবং সেখানে আপনি যদি, আমি প্রথমে যে উদাহরণটা দিলাম যে সাদ হোসেন দীপু, তিনি টেস্টে নেমে হচ্ছে টি-20 ম্যাচে যে ব্যাট করা শুরু করে দিয়েছেন। সাদমান ইসলাম তিনিও একই অ্যাপ্রোচে ব্যাট করে গেছেন। জাকির আলী অনেক, তিনি টেস্ট থেকে শুরু করে টি-20 সিরিজ পর্যন্ত ওভারঅল প্রত্যেকটা ম্যাচে তিনি ভালো খেলেছেন। এবং
ওডিআই সিরিজে তিনি 2টা 50 করেছেন মেবি, টেস্টে তিনি 90 রানের একটা ইনিংস খেলেছেন, এবং সেই সাথে মাহমুদুল্লাহ ওডিআইদের কথা বলেন বা ওভারঅল পুরো টিমের যে একটা এনভায়রনমেন্ট সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। এবং আমি একটা কথা এখানে দৃঢ়ভাবে বলতে পারি যে ভাই দেখেন, টিমে এই মুহূর্তে কোনো বড় ভাই নেই। এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে যে বড় ভাই কারা বা বড় ভাই কাদেরকে মেনশন করা হচ্ছে। দেখেন, সাকিব আল হাসান নেই, তামিম ইকবাল নেই। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দুজন যদি ড্রেসিং রুমে থাকতো তাহলে একটা জিনিস হইতো, সেটা হচ্ছে যে বাংলাদেশ টিমটার মধ্যে 2 ভাগ হয়ে যেত। এটা সত্যি কথা। এবং আপনি মানেন আর না মানেন, বড় ভাই যখন না থাকছে বা বড় ভাইরা যখন না থাকে, তখন ছোট ভাইরা অনেক সুন্দর করে টিমটাকে গুছায় অনেক সুন্দরভাবে যে ভালো পারফরমেন্স করতেছে, সেটাকে আসলে আমি অনেক বেশি সাপোর্ট করতেছি যে বড় ভাইদের হাত থেকে বাংলাদেশ টিম এই মুহূর্তে আসলে বেঁচে যাচ্ছে। কারণ তামিম ইকবাল যখন তিনি ড্রেসিং রুমে থাকেন, তামিম ইকবালের একটা গ্রুপ আছে, সেই সাথে সাকিব আল হাসানের একটা গ্রুপ আছে। সো এই যে 2টা গ্রুপ যখন একসাথে ক্লাস করে, তখন আসলে মাঠে কিন্তু সেই পারফর্মটা করতে পারে না। সো এই যে গ্রুপিংটা, সেটা কিন্তু ওপেন সিক্রেট এবং এটা কিন্তু সবাই জানে, যদিও এটা অফিসিয়ালি কেউ বলে না, বাট এটা কিন্তু আমরা সবাই জানি যে একটা গ্রুপ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ, মানে একটা সময় গ্রুপ কিন্তু ছিল, যখন তামিম সাকিব একসাথে খেলতো তখন কিন্তু তাদের মধ্যে একটা গ্রুপ ছিল। সেই গ্রুপিং এর কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট খুব একটা আগাতে পারেনি বা সামনের দিকে যাইতে পারেনি। বাট এই মুহূর্তে যেহেতু সাকিব আল হাসান, তামিম ইকবাল খান দুজনেই মাঠের বাইরে আছে, সো আমার মনে হয় তাদেরকে মাঠের বাইরে রাখাই উচিত, ছোটদের উপর একটা ভরসা রাখা উচিত এবং তাদেরকে বেশি সময় ধরে খেলানোর একটা সুযোগ দেওয়া উচিত। তামিম ইকবাল খান তিনি বাংলাদেশের অনেক ক্রিকেট খেলেছেন, ভাই তার আর ক্রিকেট খেলার দরকার নাই। তিনি বাংলাদেশের এমনিতে লিজেন্ড। সাকিব আল হাসান তিনি তো ওয়ার্ল্ডের সেরা অলরাউন্ডার এবং টপ 5 জন অলরাউন্ডারের মধ্যে যদি চিন্তা করেন বা অলরেডি যে সেরা 5 জন টপ অলরাউন্ডারের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু সাকিব আল হাসান কিন্তু ওই 5 জনের মধ্যে থাকবে। সো তারও ক্রিকেট খেলার কোনো দরকার নেই। আই থিঙ্ক ছোট যারা আছে তাদেরকে ঠিক মতো নার্সারি করে বা ঠিক মতো তাদেরকে সেই কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ করে দলের সাথে অ্যাডাপ্ট করে সেই ক্রিকেটটা খেলতে দেওয়া উচিত। এবং নতুন যারা ড্রেসিং রুমে ঢুকছে তাদের মধ্যে যেন ওই আস্থা না পড়ে যে একটা সময় এই ড্রেসিং রুমে গ্রুপিং ছিল। সো এই জিনিসটা যদি না হয় বা এই জিনিসটা থেকে যদি বাংলাদেশ ক্রিকেট বিরত থাকতে পারে, তাহলে কিন্তু দেখবেন যে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে কিন্তু 100% উজাড় করে দিয়ে খেলছে। এবং সেই সাথে আমি যদি এই যে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটার কথা চিন্তা করে দেখি, টেস্ট, ওডি এবং টি-20 ফরম্যাটের যে সিরিজগুলো ছিল, এর মধ্যে যদি টি-20, স্পেশালি টি-20 সিরিজের কথা বলি, তাহলে সেখানে বাংলাদেশ দল কি করেছে ভাই, 130 রান তারা ডিফেন্ড করেছে, 145 রান তারা ডিফেন্ড করেছে, এবং সেই সাথে 3 নম্বর ম্যাচে তো হচ্ছে 180+ একটা রানের ইনিংস কিন্তু তারা খেললো। সো এবং সেই সাথে জাকির আলী অনেকের কিন্তু এখানে বড় একটা ক্রেডিট তাকে দিতেই হবে। এবং সেই সাথে শামীম হোসেন পাটোয়ারির প্রথম 2টা ম্যাচে যদি বাংলাদেশ ম্যাচ জেতে, তাহলে সবচেয়ে বড় ক্রেডিটটা পাবে হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। এবং সেই সাথে ওভারঅল কনসিস্টেন্ট পারফরমেন্স বা ধারাবাহিকভাবে রান করে গেছেন জাকির আলী অনেক। এবং পুরো টিমের মধ্যে যে একটা বন্ধন ছিল বা একটা সবাই এক হয়ে খেলার যে একটা লড়াই করার যে একটা মানসিকতা ছিল, মন মানসিকতা ছিল, সেটা কিন্তু আসলে দুর্দান্ত ছিল। এবং সেই সাথে মোহাম্মদ সালাউদ্দিনকে কেন বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বেশি দরকার ছিল, এবং সব গণমাধ্যম যারা স্পোর্টস নিয়ে কথা বলতো বা বিশ্লেষণ করতো, সবাই কিন্তু বলতো যে দেখেন, সাকিব আল হাসান যদি কোনো প্রবলেম বলে সালাউদ্দিনের কাছে চলে যায়, তামিম কোনো প্রবলেম বলে সালাউদ্দিনের কাছে চলে যায়, মোমিনুল হক সৌরভ তিনি প্রবলেম বলে মোহাম্মদ সালাউদ্দিনের কাছে চলে যান, বা ওভারঅল যতগুলো ক্রিকেটার আছে সবাই প্রবলেম বলে সালাউদ্দিনের কাছে চলে যায়। কিন্তু সালাউদ্দিনকে কেন তারা ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত করতে পারছে না? এবং নাজমুল হাসান পাপনের যে বোর্ডটা ছিল, তাদের যে একটা সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট কিন্তু কখনো কেউ ভাঙতে পারেনি। এবং সেই সিন্ডিকেটের কারণে সালাউদ্দিনের মতো ভালো ভালো কোচরা কিন্তু সুযোগ পায়নি। এবং এই সিন্ডিকেটের কারণে বাংলাদেশ টিম কিন্তু অনেক বাজে পারফর্ম করেছে, সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। যদিও আমরা ম্যাচগুলো জিততে পেরেছি ভাই, 120 রান টি-20তে করে অস্ট্রেলিয়াকে ম্যাচ হারিয়ে দিয়ে 130 রান করে নিউজিল্যান্ডকে 120-এর মধ্যে মানে অল আউট করে দিয়ে ম্যাচ জেতার চাইতে 170 রান করে ম্যাচ হারাটা অনেক বেশি ভালো। এবং সেই কাজটা কিন্তু ফারুক আহমেদের বোর্ড কিন্তু তারা ইনশিওর করেছে। এবং চলমান এনসিএল টি-20 থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেটের ওভারঅল সিনারিও, সেটা যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে হাই ফ্লাইংয়ে তারা আছে। এবং এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট কিন্তু এমন একটা কনফিডেন্স লেভেল নিয়ে তারা এই মুহূর্তে চলতেছে বা আছে, যেটা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক বেশি ভালো খেলার জন্য যে একটা অনুপ্রেরণা সেটা কিন্তু যোগাবে। এবং সেই সাথে বাংলাদেশ টিমের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা। আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।